শতবর্ষে হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির বিশেষ চমক উদযাপন। বাঙালির সাংস্কৃতিক চালচিত্র ফুটে উঠবে মণ্ডপে। অনেক বড় পুজোকেই চ্যালেঞ্জ জানাবে হাওড়ার এই পুজো। দুর্গাপুজো হাতে আর বাকি মাত্র কটা দিন, আর তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতবে আপামর বাঙালি। শহর থেকে জেলা দিকে দিকে পুজো মণ্ডপ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও থিম পুজোর ছড়াছড়ি। থিম পুজোর ছটায় তাবর তাবর পুজো কমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধেছে ময়দানে হাওড়ার একাধিক পুজো। তাদের অন্যতম শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির দুর্গাপুজো। প্রতি বছরের মতন এবারের থিমে অভিনবত্ব এনে বাকিদের টেক্কা দিতে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। এবারের শতবর্ষে তাদের পুজো কমিটির থিম উদযাপন। বাঙালির সাংস্কৃতিক চালচিত্র যা মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে, তাদের এই বিশেষ উদযাপন ঘিরে বাঙালির সাংস্কৃতিক দিকটি তুলে ধরা হবে, যার মধ্যে থাকবে পিঠে পুলি, রথ, রাখির মতন ঐতিহ্যবাহী বিষয়। ষষ্ঠীতলার আয়োজনে এবার পুজোর মুখ অভিনেতা অপরাজিত আড্ড। পুজোর গান করেছেন রূপঙ্কর বাগচি, থিম সং সৌরভমণি, আবহের সৈকত দেব এবং প্রতিমা শিল্পী মিঠুন দত্ত। লোহা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের কাঠামো। লোহার মতন মজবুত সংগঠনের ভাব প্রকাশ করতে লোহার মণ্ডপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরির কাজে। শুধু আভিজাত্য নয়, সময়ের সঙ্গে তাল মেলাতেই গিয়ে এসেছে অভিনবত্ব, উৎকর্ষতা। 12 মাসে 13 পার্বণ এই থিম নিয়ে এই বছর বাঙালির সাংস্কৃতিক চালচিত্র তুলে ধরা হবে বলে জানালেন এই পুজো কমিটির সাধারণ সম্পাদক মনীষ দাশগুপ্ত। এই পুজোর এবারের সবথেকে বড় চমক বিসর্জনের কার্নিভালে। এমন কার্নিভাল একক উদ্যোগে এর আগে দেখেনি বাংলা, এমনটাই দাবি পুজো কমিটির উদ্যোক্তাদের। বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে এখানে। মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের মুখে। শতবর্ষের ষষ্ঠীতলা বারোয়ারি পুজো মণ্ডপ এবং প্রতিমার অভিনবত্ব দেখতে মানুষকে অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন। পুজো শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি হাওড়ার এই বছর আমাদের পুজোর শতবর্ষ। আমাদের এই বছরে যিনি থিম এবং প্রতিমার দায়িত্বে রয়েছেন শিল্পী মিঠুন দত্ত। আমরা এবার যে থিমটা করছি সেটা হচ্ছে উদযাপন। আমরা নাম রেখেছি উদযাপন দ্য সেলিব্রেশন, এটা আমাদের থিমের পুরো নাম। সাধারণত উদযাপন শব্দটা আমরা অনেক ব্যাপক অর্থে ব্যবহার করি, যে কোনো কিছু একটা উৎসবকে খুব বড় করে পালন, সেটাকে আমরা উদযাপন বলি সাধারণত। তো এই বছর আমাদের যেহেতু শতবর্ষ, কোথাও গিয়ে আমাদের জন্য একটা খুব একটা গৌরবের জায়গা যে আমরা শতবর্ষ উদযাপন করছি। সেই জায়গা থেকে আমরা থিমের নাম রেখেছি উদযাপন, যেখানে আমরা আমাদের যে বিভিন্ন উৎসব সারা বছর থাকে সে বা দুর্গা পুজোকে কেন্দ্র করে আরও সারা বছরের যে বিভিন্ন পুজোর যে আঙ্গিক রয়েছে, যে উৎসবের আঙ্গিক রয়েছে, সেই সমস্ত উৎসবগুলোকে আমরা কোথাও একটা এক ছাতার তলায় নিয়ে এসেছি। যেখানে আসলে মানুষ কোথাও তার যে সারা বছরের যে উৎসবমুখর আবহ, যেখানে সে সারা বছর যে বিভিন্ন উৎসবগুলো বাড়িতে পালন করে, সার্বজনীনভাবে পালন করে, সেই উৎসবগুলোকে কোথাও সে এইখানে পুরোটা একত্রে দেখতে পাবে। কোথাও তার মনে হয় বোধহয় তার একটা সারা বছরের যে উৎসবের আমাদের জার্নি, সেই জার্নিটা তার এখানে এসে এক জায়গাতেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কীভাবে দেখবে? এখানে আমরা বিভিন্ন যে আমাদের উৎসব রয়েছে, যেমন আমাদের উৎসব শুরু হয় একটা ক্যালেন্ডারের মাধ্যমে, একটা ক্যালেন্ডার বা পঞ্জিকা, যেখানে আমাদের টোটাল উৎসবের যে সারা বছরের যে তালিকা থাকে সেই তালিকাটা পাওয়া যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের মণ্ডপটা শুরু করছি একটা পঞ্জিকা দিয়ে, যেটা আমাদের বাঙালি জীবনের একটা উৎসবের যে সূচিপত্র বলতে পারে, সেই সূচিপত্রের একটা জায়গা। তো সেই পঞ্জিকার মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করলে পরপর বিভিন্ন যে উৎসব, যেমন রথযাত্রা, যেটার সঙ্গে দুর্গাপুজোর একটা খুব গভীর রিলেশান রয়েছে, যে রিলেশানটার মধ্যে দিয়ে আমরা দুর্গাপুজোতে কোথাও বাড়ির পুজোয় কাঠামো পুজো হয়, কোথাও সার্বজনীন পুজোর খুঁটি পুজো হয়, কথাতেই আছে রথ টানলে দুর্গা আসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রথযাত্রার একটা গভীর সামঞ্জস্য রয়েছে আমাদের দুর্গাপুজোর সঙ্গে আজকের দিনে। তারপর একটা জন্মাষ্টমীর ইনস্টলেশন থাকবে। জন্মাষ্টমী আসা অর্থ হচ্ছে যে আমাদের কাছে পুজোটা খুব আমাদের সামনে চলে এসছে। জন্মাষ্টমীর পরের অষ্টমীটাই হচ্ছে দুর্গাষ্টমী। তো কোথাও আমরা গিয়ে ভাবি যে দুর্গা পুজোটা খুব সামনে চলে এসছে। এটা ছাড়াও আমাদের যে সমস্ত অন্যান্য পুজো আছে, যেমন ধরুন মহাদেবের পুজো, গণেশ পুজো, সেই জায়গাগুলোরও একটা ইনস্টলেশন যেমন থাকবে। তার সাথে সাথে বিভিন্ন যে আমাদের বাড়ির পুজো, আমরা যে পুজোগুলো সাধারণত ঘরে পুজো করে থাকি, ঘরোয়া পুজো, একদম যে পুজোগুলো সার্বজনীন আঙ্গিকে হয় না, ঘরোয়াভাবেই হয়, সেই পুজোরও বেশ কিছু ইনস্টলেশন আমরা দেখাবো একটা কাইনেটিক মেকানিজমের মাধ্যমে, যেখানে গিয়ে সেই রোটেটিং মেকানিজমটা আমাদের কাজের প্রয়োজনেই করা হচ্ছে। যেখানে দাঁড়িয়ে মানুষের যে সারা বছর নিজের বাড়ির মধ্যে যে একটা ঘুরে ঘুরে উৎসবগুলো আসে, সেই ঘুরে ঘুরে বিভিন্ন যে উৎসব, সেই চিত্রটা
নিজেদের মতন করে দেখতে পারবে। লোহা দিয়ে মণ্ডপ সজ্জার মূল উপকরণ পুরোটাই আমরা লোহা দিয়ে করছি। লোহার ভাবনাটা কেন? লোহা দিয়ে ভাবনার একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এটা একটা 100 বছরের পুজো, তো একটা অনেক দীর্ঘ যাত্রা। তো একটা দীর্ঘ যাত্রার মধ্যখান দিয়ে একটা গোটা পাড়া, গোটা সংগঠনের একটা সবাই মিলে যে একটা এত বড় দীর্ঘ যাত্রা আমরা করেছি, তা কোথাও নিজেদের মধ্যে একটা খুব দৃঢ় বন্ধন না থাকলে কোথাও এত বছর ধরে একটা পুজোকে এইভাবে কন্টিনিউ করা সম্ভব হতো না। যেহেতু লোহা একটা উপকরণ হিসেবে খুব শক্তপোক্ত উপকরণ, কোথাও গিয়ে আমাদের কমিটির নিজেদের মধ্যেকার যে দৃঢ়তাটা রয়েছে, সেই দৃঢ়তাটা যেটা আমাদের শতবর্ষ পালন করতে সাহায্য করছে, সেইটা বোঝানোর জন্য আমরা যেমন লোহা রেখেছি। এটা ছাড়া লোহা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব উপকরণ এবং 100% যেটা রিসাইকেলেবল, যেটা দিয়ে আবার লোহাতেই ফিরে যাওয়া যায়। মানে আজকের দিনে যেখানে বিভিন্ন জায়গাতে অনেক বিধিনিষেধ রয়েছে, তা সত্ত্বেও বেশ কিছু এমন উপকরণ ব্যবহার করা হয় যেগুলো পরিবেশের ক্ষতি করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোহা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণরূপে ফায়ারপ্রুফ। তো এই দুটো জায়গাকে আমরা বেছে নিয়েছি। আর 3 নম্বর জায়গা যেটা আমরা ভেবেছিলাম যে এবার যেহেতু সেপ্টেম্বর মাসের শেষে কাজ করছেন, এটা তো একটা মানে একটা বেসিক্যালি কনসেপ্ট, আমরা একটা সাইট স্পেসিফিক ইনস্টলেশন করার চেষ্টা করছি এবং এটার টাইটেলিংটা হচ্ছে উদযাপন। উদযাপন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওদের একটা অনেক বছরের জার্নি আছে, 100 বছরটা তো খুব সাধারণ বিষয় নয়, একটা লম্বা জার্নি এবং 100 বছর সেলিব্রেশন করার জন্য তারা বেশ কয়েক বছর ধরে নিজেদের মতন করে প্রিপারেশান নিয়েছে যে 100 বছরে কতটা ভালো করে সেলিব্রেট করা। এবং যেহেতু আমি বিগত 3 বছরের এদের ওই মণ্ডপের কাজটা আমি করেছি, প্রতিমাটা অন্য কেউ করেছিল, তো আমি সেই আবেগটা বা সেই এক্সাইটমেন্টটা খুব ভালো করে ফিল করেছি। সেখান থেকে আমার মনে হয়েছে যদি এই সেলিব্রেশনটা নিয়ে আমাদের একটা কাজ করা যায় এবং সেটা অনেক বেশি আবেগপ্রবণ। এই উদযাপনটা করতে গিয়ে বা সেলিব্রেশনটা দেখার দিকে যেটা আমার মনে হয়েছে যে উৎসবটা হচ্ছে, দুর্গাপুজো হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উৎসব এবং আমরা বছরের প্রথম থেকেই এই উৎসবটার জন্য একটা অপেক্ষা থাকি যে কখন মা আমাদের মধ্যে আসবেন এবং আমরা একটা আনন্দের জোয়ারে আবার ভাসবো সব কিছু ভুলে। তো এই যে জার্নিটা, মানে আমরা একটার পর একটা ফেস্টিভ্যালের পর থেকে যত সেই সময়টা যেতে শুরু করে, দুর্গাপুজোটা তত কাছে আসতে শুরু করে, এই জার্নিটা দেখানোটাই আমাদের এই কাজটার কিন্তু মূল উদ্দেশ্য। এবং এখানে ওই জার্নিটা দেখানো মানে আমাকে প্রত্যেকটা মেন ফেস্টিভ্যালকে সিম্বলাইজ করতে হবে, সো দ্যাট মানুষ এখানে এসে ব্যাপারটা রিকল করতে পারে এবং সে সেই জায়গাটায় যেতে পারে বা সেই ফিলটা করতে পারে। এবং তার সাথে একটা আর্ট সাইট স্পেসিফিক ইনস্টলেশন করতে গেলে যে ধরনের স্পেস ডিভিশনটা করতে হয় সেটা ডেফিনেটলি এখানে আছে। তারপর এই যে ধরুন মানে পঞ্জিকাটাকে আলাদা করে সিম্বলাইজ করা, বিভিন্ন যে আমাদের ঘরের যে রেগুলার যে পুজোগুলো হয়, আমরা অনেক মূর্তি পাই না, সেগুলোকে আমরা একটা সিম্বল হিসেবেই পুজো করি, সেইগুলোকে কোথাও একটা মুভেবল অবজেক্টের মাধ্যমে দেখানো, যাতে বোঝানো যায় যে একটা বছর গিয়ে আবার একটা বছর আসছে এবং আমরা বছরের পর বছর এভাবেই আমাদের প্রত্যেকটা রিচুয়াল পালন করে আসছি। এবং সেখানে ওই মেন ফেস্টিভ্যালগুলো আমরা আমাদের মতন করে একটা আর্ট ফর্ম তৈরি করার চেষ্টা করছি, যেখান থেকে মানুষের দেখার ইন্টারেস্টটা আরও তৈরি। মণ্ডপ যেভাবে সাজিয়ে একটা 100 বর্ষের মজবুত একটা চিন্তাভাবনা মানুষকে মেসেজ দিচ্ছি, প্রতিমার দিক থেকে প্রতিমা কীভাবে সাজানো? প্রতিমাটাকে তো মানে সত্যি কথা বলতে নতুন কিছু করার নেই, কারণ মা দুর্গা নিজে একটা সবথেকে বড় কনসেপ্ট সারা পৃথিবী জুড়ে। এটা 10 হাতের ওরকম একটা ফিগার এবং ওরকম তার আর্ট ফর্ম, সেটাকে ভাঙা বা সেটাকে নতুন করে তৈরি করার আমার বিদ্যা, সাহস, স্পর্ধা কোনোটাই নেই। তো আমরা ওই মা দুর্গার রূপটাকে রেখে তাকে আরও কিভাবে আমাদের এই মণ্ডপে আসনে বসানো যায় সেই চেষ্টাটাই আমরা করছি, যাতে সেখানে এসে মায়ের প্রতি আমাদের প্রত্যেকের একটা অন্যরকম ভক্তি তৈরি হয়, কারণ আমরা তো মায়ের পুজো করছি। মণ্ডপ বলতে সাধারণত বাঁশ, কাঠ, কাপড় একটা কনসেপ্ট চোখে ভালো, সেটা লোহার মণ্ডপ। এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দুর্গাপুজোটা আমরা ছোটোবেলা থেকে যেভাবে দেখতে শুরু করেছিলাম, এখনকার দুর্গাপুজো যেমনভাবে আমরা নিজেদেরকে আপডেট করেছি,
তেমনি এই ধরনের কাজগুলোরও কিন্তু প্রচুর আপডেটেশন হয়েছে। সেখানে টেকনিক্যাল অনেক কিছু আমরা অ্যাডপ্ট করেছি, কারণ আমরা তো মানে ব্যক্তিগত লাইফেও প্রচুর কিছু নিজেদের মতন করে আপডেট করেছি। আমরা প্রচুর ডিজিটালি অ্যাডভান্স হয়েছি এবং সেটাকে নিজেদের মতন করে আপডেট করেছি। তো ওইখানে যদি আপডেট হয়ে থাকে, এটা তো একটা আর্ট ফর্ম, তো ডেফিনেটলি সেখানে তো আমরা নতুন কিছু নতুনভাবে আরও পারফেকশন করে কাজ করার চেষ্টা করবো। মানে এটার মধ্যে কিন্তু অন্য কোনো ইন্টেনশন নেই। এটা অ্যাকচুয়ালি শিল্প কী হয়, শিল্প কিন্তু একটা সময়ের সাথে তৈরি হয়। শিল্পকে নতুন করে কেউ ধারা তৈরি করতে পারে না। হ্যাঁ, হঠাৎ করে আমার মনে হলো আমি এটা করবো, তা নয়। এটা একটা সময়, সেই সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে যারা ধরুন আমরা যারা মানে আর্ট প্র্যাকটিসটা করি, আমাদের বিভিন্ন রকম মিডিয়াম কাজ করতে গেলে আসে, মনে হয় এই কাজটা করতে গেলে এই মিডিয়াম ব্যবহার করবো। তো এটাও একটা আর্ট ফর্ম। তো এখানে মনে হয়েছে যে এই ধরনের একটা স্ট্রাকচার করতে গেলে লোহা হচ্ছে বেস্ট মিডিয়াম, যেখানে আমি আমার পারফেকশনটা দেখাতে পারবো বা যা চাই তা করতে পারবো। আমি একটা হ্যাং করবো কোনো জিনিস, আমি বাঁশ কাঠের হলে আমাকে অনেক কিছু ভাবতে হবে। লোহা হলে ব্যাপারটা আমার টেকনিক্যালি অনেক বেশি। এই যে আমি একটা কাইনেটিক ধরুন আমি একটা ইনস্টলেশন করছি, সেটা আমার তো বাঁশ কাঠে হলে করা সম্ভব নয়। সেখানে আয়রন আমাকে আলাদা অ্যাডভান্টেজ দেবে। আপনার নাম? মিঠুন দত্ত। ধন্যবাদ।